আমি মেজর ডালিমকেও আ আপনার করেছি। মানে এই প্রশ্নটা করেছিলাম যে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আপনার আপনারা যারা ১৫ই আগস্ট এবং যেটা বলছিলেন যে অবশ্যই মুক্তিযুদ্ধে আপনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। যেন তেন মুক্তিযোদ্ধা না এবং ১৫ই আগস্টের ব্যাপারে তো আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমার যদি বয়স থাকতো, আমাকে যদি আপনি ওই সময় কোনভাবে ডাকতেন, আমি যেই পরিস্থিতিতে থাকতাম সবার আগে বন্দুক নিয়ে আমি আপনার পাশে থাকতাম। থ্যাংক তো ইউ। এটা আমার একটা আক্ষেপ আছে। আমি ওই ১৫ই আগস্টের যুদ্ধে অংশ নিতে পারি নাই। এটার জন্য বাংলাদেশের মানুষ আপনাদের রেসপেক্ট করে। কিন্তু এত বড় ২ টা যুদ্ধে অংশ নেয়া একজন বিজয়ী যোদ্ধা, আমাদের দেশ নিয়ে কি এখন কোন চিন্তা করেন না? আপনার পরিকল্পনা কি দেশে যাওয়ার কোন এরকম চিন্তাভাবনা করছেন কিনা? ইলিয়াস, এতক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে তুমি তো জানতে পারছো আমরা যারা 15ই আগস্টে জড়িত ছিলাম তারা কেমন দেশপ্রেমী। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, জানের পরোয়া করে নাই। যেভাবে আমি পালাই আসছি পাকিস্তান থেকে জিপ নিয়ে মরে যেতে পারতাম, অনেক অঘটন ঘটতে পারতো। তারপরেও যুদ্ধক্ষেত্র বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। ইট ইজ আল্লাহর মেহেরবানি যে আমি বেঁচে আছি এখনো। অতএব এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করি। তো সেখানে দেশের প্রতি আমাদের ভালোবাসা সেটা বোঝা যায় এবং সেই ভালোবাসার জন্যই 15ই আগস্ট ঘটনাটা ঘটেছে। কারণ দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, দেশ অধপতন যেতে যাচ্ছে, সেই অধপতন থেকে রক্ষা করার জন্যই আমরা 15ই আগস্টে জড়িত করছি এবং তখনকার সময় সূর্য সন্তান হিসাবে খেতাব দেওয়া হয়েছে, দেশকে উদ্ধারকারী, রক্ষাকারী করা হয়েছে। অতএব সেই প্রেক্ষিতে দেশে আমরা নিশ্চয়ই যেতে চাই। ডালিম বা অন্যান্য যারা এখনো বিদেশে, কিছু কিছু লোক হাসিনা ঝুলাই দিছে, তারা চলে গেছে দুঃখজনক ভাবে। সত্য তাদের প্রতি সবার প্রতি আমার মানে সশ্রদ্ধ সালাম। তারা নাই আজকে আমাদের মধ্যে, কিন্তু যেই কজন আছে তাদের এখনো দেশকে দেওয়ার আমার মনে হয় অনেক কিছু আছে। তারা সবাই দেশে যেতে চায়, কিন্তু দেশে যাওয়ার কিছু অসুবিধা আছে। কারণ আমাদের এগেনস্টে হাসিনা এসে তো একটা বিচার ঘটালো, প্রহসনের বিচার। সেই প্রহসনের বিচারের মাধ্যমে আমাদের ফাঁসির হুকুম হলো। সেই হুকুম কিন্তু এখনো বলবৎ আছে। সেই যতদিন পর্যন্ত সেই হুকুমটা বলবৎ থাকে আমাদের কেউ ভিতরে দেশে যেতে পারছে না। তারপরে শুধু সেটা নয়, এমনকি জেল হত্যার কাহিনী তো আমাদেরকে জড়ানো হয়েছে। থাকুক বা না থাকুক, জেল হত্যার কাহিনীতে আমি একটা মজার কথা বলি। সেদিন কিন্তু আমি ঢাকায় ছিলাম না, ৩রা দিন আমি ঢাকায় ছিলাম না। আমি ২ তারিখে কুমিল্লা গেছিলাম একটা কাজে, অন্যজনের একটা কাজে। কাজটা ছিল কুমিল্লার এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে। আমি সেখানে ছিলাম এবং ২ তারিখ রাত্রে আমি সার্কিট হাউসে ছিলাম, ওখানকার রেকর্ডে আছে। এবং মানে সেই এসপি এখন বেঁচে আছেন কিনা জানি না, তবে তার মেয়ে, যিনি আবার আমাদের একজন মানে সহযোদ্ধার স্ত্রী, তার সাথে দেখা হয়েছে। তারপর সেদিন আমি ৩ তারিখে সকালে ক্যান্টনমেন্টে গেছি, ঢাকায় কি হয়েছে, কিছু একটা হয়েছে এই খবর জানার জন্য। ও কুমিল্লায় যখন আমি গেছি তো সেদিন সকালবেলা ৩ তারিখে টি আলী, তখন হেলথ সেক্রেটারি, উনি কুমিল্লা গেছেন বানানোর জন্য, উনি মেডিকেল কলেজ উপলক্ষে ঢাকা ছিলেন। উনি আমাকে ঘুমের থেকে উঠে বললেন, মেজর সাহেব ঢাকাতে কিছু একটা ঘটনা ঘটে গেছে। তা আমি বললাম যে কি? আমি তখনও জানি না। বলে যে মানে খন্দকার মোশতাকরে নাকি হেলিকপ্টারে উঠাই নিয়ে গেছে, হয়েছে, আমি কিছু জানতাম না। তো আমি ওনাকে পাত্তা দিলাম না। আমি বললাম যে না, এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা নেই, আমি একটু দেখতেছি। তো ওখান থেকে আমি একটু ইউনিফর্ম পরে আমি গেলাম ওই এসপির সাথে কাজ টাজ করে। তো ওখানে এসপির রুমে বললাম না, ওনার মেয়ে, আমাদের একজন অফিসারের ওয়াইফ আসে, বললে যে হন্তদন্ত আসে, বললে যে রাশেদ ভাই কি হইলো, ঢাকা রেডিও টেডিও সব বন্ধ, কিছু একটা হয়ে গেছে। তখন আমার একটু সন্দেহ নিচ্ছি কিছু একটা হয়ে গেছে। তাড়াতাড়ি আমার কাজ সেরে আমি ফেরত চলে আসলাম। ফেরত এসে আমি ইউনিফর্ম করে আমি ক্যান্টনমেন্টে ফোন করলাম। প্রথম ইয়েতে বিএম ছিল
মুজিব, মেজর মুজিবের সাথে আমার পরিচয় ছিল। মুজিবের সাথে কথা বললাম। উনি বললেন যে হ্যাঁ, আমাকে পুরাপুরি বলতেছে না, যে ঢাকায় কিছু একটা হয়েছে, তো আমরা পুরাপুরি জানি না, হয়তো উনি আমাকে বলতে চায় না আর কি। তারপরে উনি বললেন যে কমান্ডার, তো কমান্ডার তখন আমজাদ চৌধুরী, কর্নেল আমজাদ চৌধুরী। আমজাদ চৌধুরী আমাদের সামনে আছে, আপনি যদি ওনার সাথে কথা বলতে চান ইজ হিয়ার। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে কে কোন পক্ষে আছে আমি এখনো জানি না। তো আমি বলবো যে আমি ক্যান্টনমেন্টে আসতেছি। আমি যখন ক্যান আই কাম টু ক্যান্টনমেন্ট, কাহা আসতে পারেন ক্যান্টনমেন্টে, কোনো অসুবিধা নাই, এমনকি ঢাকার পথও খোলা আছে, আপনি ঢাকাও যেতে পারেন। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ক্যান্টনমেন্টে আসতেছি কিন্তু খবরটা জানার জন্য কি হচ্ছে। তো ক্যান্টনমেন্টে আমি হেডকোয়ার্টার না গিয়ে আমি আমার বন্ধু মেজর আমিন, সে তখন সাপ্লাইয়ের কমান্ডার, তার কাছে গেলাম। সে হয়তো জানে পুরাপুরি, আমাকে বললো জানে আমি কোন গ্রুপের লোক, এই জন্য পুরাপুরি আমাকে বলে নাই। তো বললো, সে তার সাথে দেখা করে আমি আবার আরেক মেজর বন্ধু মেজর আনোয়ার, উনি 18 বেঙ্গলের সিও, আমার 1 বছর সিনিয়র ফ্রিডম ফাইটার, ওনার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম। তো উনিও একই কথা বললেন যে কিছু একটা হয়েছে, তবে রাশে তুমি বসো, চা নাস্তা করো, আমি একটু যেতে হবে, আমাকে কমান্ডারের একটা কনফারেন্স আছে, তুমি ফেরত আসো, তোমার সাথে কথা বলবো। তো উনি চলে গেলেন। তো কিছুক্ষণ পরে আমি চিন্তা করলাম আমার এখানে সেফ কিনা থাকা, আমি জানি না কোন পক্ষে কে, কি হয়েছে আমি এখনো জানি না। আমি ওখান থেকে কিছুক্ষণ পরে কেটে পড়লাম। কেটে পড়ে আসে আমার ওই বন্ধু মেজর আমিনের ওখানে যায়, দুপুরে খানা খেয়ে আমি স্টার্টেড ব্যাক টু ঢাকা। তো রাস্তাঘাট খুব ভালো না তখনকার দিনে। আমরা শেষ দিকে চলে এসেছি স্যার, জি। সময় করে আচ্ছা, ফেলছি। ঠিক আছে। তো এই বলতেছি, তো সেই কি জানি বলতেছিলাম যে মানে 15ই আগস্টের এসব কাহিনী। তোমার original প্রশ্নটা কি? কুমিল্লা থেকে আপনারা ঢাকা ওকে, আসছিলেন? ওকে, কুমিল্লা থেকে আমি রাত্রিবেলা এসে আমি অন্যান্যদের সাথে জয়েন করলাম। তখন বাই দ্যাট টাইম ইট ওয়াজ ডিসাইডেড দে উইল বি সেন্ট আউট, আমাদের ব্যাংকক পাঠায় দিল। সে অনেক কাহিনী আমার, এগেইন আমি বলতেছি, আমার এই বইতে সবকিছু উল্লেখ করা আছে, সবকিছু তাদের কাছে বই ঢাকায় পাওয়া যায়। নাও তারপর সেখান থেকে আমাদেরকে তো এক্সাইলে আমরা চলে গেলাম। তারপরে সংগঠিত হলো মানে খালেদ মোশাররফের কাউন্টার কুর পরে হলো 7ই নভেম্বরের ঘটনা। 7ই নভেম্বরের ঘটনা কিন্তু 15ই আগস্টের পুনরাবৃত্তি। 15ই আগস্টকে রিহ্যাবিলিটেট করার জন্য, অর্থাৎ 3রা নভেম্বরে যে ঘটনা কনস্পিরেসি ঘটানো হয়েছে সেটাকে নাকচ করার জন্য সে ঘটনা ঘটলো। এটাও আমার বিভিন্ন আর্টিকেলে, আমার বইতে আছে ডিটেলস, কি হয়েছে সেদিনের ঘটনায়। খালেদ মোশাররফ অন্যান্য সহ ওনারা মারা পড়ে, জিয়াউর রহমান পুনরায় আবার তাকে ক্ষমতায় বসানো হলো। তারপর থেকে তো থিংস হ্যাভ চেঞ্জড। সো দ্যাট ওয়াজ দি পরিস্থিতি। জিয়াউর রহমানের দল এখন আমরা যতটুকু জানি যে সামনে তারেক রহমান ইজ দ্য নেক্সট প্রধানমন্ত্রী আমাদের। তো সেই দল ক্ষমতায় আসছে, মানে এই দল যদি চায়, আপনি বা মেজর ডালিম যারা আছেন তাদের দলে যদি কোনোভাবে পার্টিসিপেট করতে, আমি মানে আমার নিজের কথা বলছি, জাস্ট একজন দর্শক হিসাবে, যদি এরকম বলে যে পার্টিসিপেট করার জন্য, করবেন কিনা? আমাদের বড় আফসোস যে বিএনপি 15ই আগস্টের ফসল, এটাকে অগ্রাহ্য করার আছে। জিয়াউর রহমান 15ই আগস্টের পরে জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। জিয়াউর রহমানকে কিন্তু 15ই আগস্টের আগে অগ্রাহ্য করা হয়েছে। 15ই আগস্টের পরে 15 আগস্টের নেতৃবৃন্দই জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে, এটা কর্নেল রশিদও স্বীকার করে গেছেন। কারণ তখন শফিউল্লাহকে সরাই জিয়াউর রহমান ছাড়া অন্য কেউ ব্যতিক্রম ছিল না, তাকে আনানো হয়। অর্থাৎ জিয়াউর রহমানকে কিন্তু এর আগে জিয়াউর রহমানকে চাকরি থেকে বাইর করে দেওয়া, বিদেশে অ্যাম্বাসেডর মানে করে পাঠিয়ে দেওয়া, অনেক পরিকল্পনা ছিল, এগুলা সব বন্ধ করা হয়েছিল। এর মধ্যে আমাদের এই 15ই আগস্টের একটা অবদান ছিল, যাতে ওটা করা হয় নাই। আর তারপরে 7ই নভেম্বরের পর, বলছি 7ই নভেম্বরের ঘটনা কিন্তু 15ই আগস্টেরই একটা উত্তরসূরি হিসাবে ওটা করা হয়েছে। সেই হিসাবে তারা ওই 15ই আগস্টের মানে চেতনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য 7ই নভেম্বর করা হয়েছে। এবং তখন আমরা দেশে ছিলাম না, কিন্তু শোনা কথা যে জিয়াউর রহমানের সাথে এবং 7ই নভেম্বর বিপ্লবী নেতৃবৃন্দর একটা ইয়ে হয়েছিল, একটা
মানে একটা এগ্রিমেন্ট হয়েছিল, তার এগ্রিমেন্টের একটা দফা অথবা প্রথম দফা ছিল যে 15ই আগস্টের নেতৃবৃন্দ যারা দেশে বাইরে এসেছে তাদেরকে ফেরত আনা, এবং উনি বলেছেন যে উনি সময় মতো সুযোগ মতো নিয়ে আসবেন, কিন্তু কখন আনবেন এটা অঙ্গীকার করে নেই। উনি অঙ্গীকার দিয়েছে, কেউ কেউ বলে কোরআন শরীফ ধরে নাকি শপথ করছে, আমি এসব জানি না, এগুলো শোনা কথা কি হয়েছে। তবে 15ই আগস্টের পরে সিপাহী জনতার একমাত্র বিশ্বাস ছিল তখন জিয়াউর রহমানের উপরেই, এবং তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে তারপরে উনি স্লোলি হি রিঅর্গানাইজ দ্য হোল থিং। তারপরে কাহিনী আমরা জানি, উনি যে কয় বছর ক্ষমতায় ছিলেন, 6 বছর 6.5 বছর, মানে 1981 মে মাস পর্যন্ত দেশটাকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। শেখ মুজিব ধ্বংস করে দিয়েছেন, ওটার থেকে উনি উঠে পরিবর্তন করেছেন। আমি তো বলবো বাংলাদেশের জন্য Ziaur Rahman was the best thing that can happen to Bangladesh. It may differ from other my friends, but this is how I have seen Ziaur Rahman. আর তোমার যে অরিজিনাল প্রশ্ন ছিল যে বিএনপি মাধ্যমে যদি আমরা যাই, ও যদি আমাদেরকে স্বাগত জানায়, অবভিয়াসলি যে কোনো দল, জিয়াউর রহমান হোক, সরকার হোক, ছাত্র জনতা হোক, যে কোনো লোক আমাদেরকে স্বাগত জানায়, আমরা তো যাবোই। আমরা আফটার অল এটা আমাদের দেশ। কিন্তু কথা হলো যেতে হলে দুইটা জিনিস করতে হবে। প্রথম হলো যে আমাদের এগেইনস্টে যে কনভিকশন গুলো আছে এগুলো উঠাতে হবে। দুইটা কনভিকশন, একটা হলো মুজিব হত্যার বিচার, আরেকটা হলো জেল হত্যার, দুটোটার মধ্যে আমাদের কনভিকশন আছে। এগুলো না উঠালে আমরা যেতে পারবো না। গেলেই তো আমাদেরকে মানে যাওয়া মিনস ওয়াকিং টু দ্য গ্যালোস। তো এই দুটার কোনটা বিহেভ না হলে, একটা জিনিস এখন আজকাল দেখতেছি বিডিআর হত্যার সব নাকচ করে দেওয়া হয়েছে, নাকচ করে 15ই আগস্টের কাহিনী কেন নয়? কারণ 15ই আগস্টের বিচারটাই ছিল একটা প্রহসনের বিচার, কোনো ডিফেন্স ছিল না। সাক্ষী তাদেরকে টর্চার করে সাক্ষী হাজির করা হয়েছে, তাদেরকে দিয়ে বরখাস্ত করে লিখিত বলি দিয়ে বলা হয়েছে, কোনো বিচার হয় নাই। তাদের দলীয় জজদেরকে দিয়ে, দলীয় মানে উকিল কাউন্সিলরদেরকে দিয়ে কাহিনী বানায়া জটলাইয়া পাকায়া, কারণ অলরেডি ডিসিশন অলরেডি মেড কি করতে হবে, শেষ পর্যন্ত ওটাই এদেরকে সবাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি।